বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাদের একাডেমি মেন ক্যাম্পাস 2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা লিখিয়েছিলাম, 35টার মতো লিখিয়েছি। আজকে অবশিষ্টগুলো, আজকেই শেষ ক্লাস এ সপ্তাহের। লক্ষ্য করো বোর্ডের দিকে, 36 নম্বরে অনাচার, বিপরীত শব্দ আচার, বাক্য ছাত্রদের আচার আচরণ ভালো হওয়া উচিত। 37 সুশ্রী বিশ্রী, এ কাক একটি বিশ্রী প্রাণী। 38 সৌম্য করাল, সিডরের করাল থাবায় সব ধ্বংস হয়ে গেছে। 39 সূক্ষ্ম স্থূল, হাতি একটি স্থূল প্রাণী। 40 সরকারি বেসরকারি, বর্তমানে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। 41 সত্য মিথ্যা, মিথ্যা বলা মহাপাপ। 42 প্রীতি ক্রোধ, ক্রোধের বশবর্তী হয়ে কোনো কাজ করা ঠিক নয়। 43 ফর্সা কালো, কালো মানুষকে কখনো উপহাস করবে না। 44 কাঁচা পাকা, পাকা পাকা আম গাছে ঝুলছে। 45 খরিদ বিক্রয়, মালিহা ফুল বিক্রয় করে জীবিকা অর্জন করে। 46 গরম ঠান্ডা, শীতকালে পানি প্রচণ্ড ঠান্ডা থাকে। 47 গ্রহণ বর্জন, দুর্জনের সঙ্গ বর্জন করো। 48 জন্ম মৃত্যু, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 49 জয় পরাজয়, পরাজয়ে ডরে না বীর। 50 গরিষ্ঠ লঘিষ্ঠ, ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 51 স্থির চঞ্চল, সবসময় চঞ্চলতা ভাব দেখানো ঠিক নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অসংখ্য বিপরীত শব্দ থেকে মাত্র 50টি শব্দের বাক্য রচনা লিখালাম। আর যে সমস্ত শব্দ রয়েছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। এর বাহিরে যদি আসে বাক্য রচনা তো করতেই হবে। আমি যেগুলো লিখালাম এখান থেকেই যে পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। এর বাইরে যে কোনো শব্দ দিয়ে আসতে পারে। এটা শুধুমাত্র তোমাদের একটা সিস্টেম, ধারাবাহিকতা শেখানোর জন্য, যে কিভাবে আসতে পারে সেই জিনিসটি তোমাদের অনুধাবন করানোর জন্য লিখালাম। আর তোমাদের আরেকটি সিলেবাসের বিষয় হলো বাংলা ব্যাকরণ নির্মিত বই থেকে প্রথম অধ্যায় দিয়েছি ভাষা ও বাংলা ভাষা। গত ক্লাসে আমি সারাংশ সম্পর্কে বলেছি। আজকে বোর্ড বই বাংলা ব্যাকরণ নির্মিত বইয়ের সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি ধারণা দিচ্ছি। এই বইটি প্রত্যেকটি অধ্যায় ভালো করে পড়তে হবে, একদিক থেকে লাইন বা লাইন পড়তে হবে এবং নিজের আন্ডারলাইন করবে। যেহেতু আমরা তোমাদেরকে সরাসরি ক্লাসে এগুলো পড়ে বুঝিয়ে দিতে পারছি না, আন্ডারলাইন করে দিতে পারছি না, এ কারণে এগুলো তোমাদের কষ্ট করে পড়তে হবে। আর অনুশীলন যে আছে, অনুশীলনের প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। অনুশীলনের মধ্যে যা রয়েছে রিডিংয়ের মধ্যে তাই রয়েছে, একই জিনিস। তোমরা দেখবে যে অনুশীলনের প্রশ্ন যে শূন্যস্থান আছে, তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, অপশন দেওয়া আছে। এই যে অপশনগুলো দেওয়া আছে এবং প্রশ্ন আকারে আছে, এই প্রশ্ন আকারে যে লাইনটি বা সব বাক্যটা রয়েছে সেই বাক্য বা লাইন দেখবে রিডিংয়ের মধ্যে হুবহু দেওয়া আছে। অতএব তোমরা যদি এই অনুশীলনের প্রশ্ন বের করার সময় কোনো একটা প্রশ্ন না পারো, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা ওই অধ্যায়ের রিডিং থেকে বের করে নেবে, দেখবে সেখানে স্পষ্টভাবে লেখা আছে। আর
তোমরা অনুশীলনের প্রশ্নগুলো আগেই টিক চিহ্ন না দিয়ে চিহ্নিত না করে ভালো করে পড়বে, আর যেটা না পারো সেটা রিডিং থেকে শিখে নেবে। কারণ হলো, যদি এখন চিহ্নিত করে ফেলো, আবার যখন এগুলো রিভিশন করবে, রিভিশন করার সময় উত্তরটা তো তোমার চোখের সামনে ভেসে উঠবে, তাহলে তুমি কীভাবে বুঝবে যে এটা তোমার মনে আছে কিনা নেই। এ কারণে আগে চিহ্নিত করবে না। এখানে প্রথমেই ভাষা দেওয়া আছে, ভাষার রূপ কয়টি, তারপরে বর্ণ ভিত্তিক, অক্ষর ভিত্তিক এখানে দেওয়া আছে। অক্ষর সম্পর্কে, বর্ণ সম্পর্কে আমি ধ্বনি বর্ণ যখন পড়িয়েছি আর আগে, তখন আলোচনা করেছিলাম যে অক্ষর আর বর্ণ দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে। বর্ণকে লেটার বলা হয়, আর অক্ষরকে সিলেবল বলা হয়। বর্ণ ইংরেজিতে বলা হয় লেটার, আর অক্ষরকে ইংরেজিতে বলা হয় সিলেবল। আর অক্ষর মানে হলো কথার টুকরো অংশ, অথবা আমরা একবারে প্রচেষ্টায় যেটা উচ্চারণ করে থাকি সেটাকে অক্ষর বলে থাকি। সেই সঙ্গে আমি বলেছিলাম যে যতগুলো যুক্ত অক্ষর আছে এগুলোকে অক্ষর বলা হয়। এছাড়া কিছু শব্দ অক্ষরের কথা বলেছিলাম, যেমন যাই, নাই, পাই, ধর, মার, কাঠ, এইরকম যে শব্দগুলো রয়েছে এগুলোকেও অক্ষর বলে, আর এগুলোকে বলা হয় শব্দাক্ষর। আর যে বর্ণগুলো রয়েছে যুক্তাক্ষর, যেমন বিজ্ঞান লিখতে যেখানে যুক্তাক্ষর রয়েছে, এরপরে পরীক্ষা লিখতে সেখানে একটা যুক্তাক্ষর রয়েছে। এই যুক্তাক্ষরটি কয়টি বর্ণের সাহায্যে গঠিত? এই যুক্তাক্ষরে যে কয়টা যুক্তাক্ষরটি ভাঙলে পরে যে কয়টি বর্ণ বের হবে এগুলোকে ইংরেজি লেটার বলা হয় বা বর্ণ বলা হয়, আর দুটো একত্র করলে সেটাকে অক্ষর বলা হয়। অতএব প্রত্যেকটি বর্ণকে অক্ষর বলা যায়, কিন্তু সব অক্ষরকে বর্ণ বলা যায় না। এই কথাটা ভালো করে মনে রাখবে যে সব বর্ণকে অক্ষর বলা যায়, কিন্তু সব অক্ষরকে বর্ণ বলা যায় না। কথাটা ভালো করে মনে রাখবে। এরপরে পরের পৃষ্ঠগুলো তো রয়েছে প্রকাশ মাধ্যম ভাষা, ইশারা বা ইঙ্গিত ভাষা। ইশারা এখানে হাতের অঙ্গুলি ব্যবহার করে দেখানো হয়ে রয়েছে। এই প্রসঙ্গে আমি সংক্ষিপ্তভাবে বলেছিলাম যে মানুষের যখন ভাষা ছিল না, যখন প্রাচীনকালে বা বন জঙ্গলে মানুষ বাস করে, তারা অনেকেই ভাষা ব্যবহার করতে শেখেনি, তারা ইশারার মাধ্যমে ভাষা প্রকাশ করেছে। আর যারা কথা বোঝে না বা ভাষা বোঝে না, তাদেরকে যদি বোঝানো হয়, সেক্ষেত্রে যদি নদী বোঝাতে যায় তাহলে ঢেউ অঙ্কন করে, আর নৌকা বা জাহাজ বোঝাতে গেলে পরে নৌকা বা জাহাজের ছবি অঙ্কন করে বোঝাতো। এইভাবে তারা মনের ভাব প্রকাশ করতো। এটাকে বলা হতো বা এটাকে বলা হয় ইশারা ভাষা বা ইঙ্গিত ভাষা। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশের হাত দিয়ে বা লাঠি দ্বারা ইশারা করে থাকেন, ডান, বাম, সোজা, এই যে এগুলো হলো ইঙ্গিত বা ইশারা ভাষা। এরপরে মাতৃভাষা রয়েছে। এখন 5 পৃষ্ঠায় লক্ষ্য করবে, 5 পৃষ্ঠায় একটা বিষয় দেওয়া আছে। এখানে একই কথা বিভিন্ন অঞ্চলে কিভাবে প্রকাশ করে, শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় উপভাষা বা আঞ্চলিক ভাষা। এখানে লক্ষ্য রাখবে যে খুলনার যশোরের ভাষা দেওয়া আছে, একজন মানসির দুটো সাওয়াল ছিল। বগুড়ার ভাষায় এই কথাটাই এইভাবে ব্যবহার করেছে যে একজনের 2 বেডা সইল আসিল। এই যে এইভাবে একই কথা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ব্যবহার করেছে, আর এটাকেই বলা হয় উপভাষা বা আঞ্চলিক ভাষা। এখানে যে কয়টা দেশের, যে কয়টা অঞ্চলের ভাষা দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়বে। এরপর আছে প্রমিত ভাষা। প্রমিত ভাষা সম্পর্কে আমি বলেছিলাম যে কোনো একটা অঞ্চলের ভাষা, যে কোনো একটা অঞ্চলের আঞ্চলিক ভাষাকে আদর্শ ধরে প্রমিত ভাষা চয়ন করা হয়। কারণ এক এক অঞ্চলের ভাষা এক এক রকমের। আমরা মিষ্টি বললে মিষ্টান্ন বা মিষ্টি, এটা যে কোনো অঞ্চলে মানুষ বুঝবে, কিন্তু সিলেটের ভাষা যদি ব্যবহার করি, আমরা সাদা মিষ্টি বা কালো মিষ্টি বা কালো জাম বা সাদা মিষ্টি যে বলে থাকি, এটা সিলেটের ভাষা যদি বলা হয় কালো গু বা সাদা গু, এটা বললে পরে অনেক অঞ্চলে মানুষ বুঝবে না। তাহলে এটাকে এই আঞ্চলিক ভাষাটা প্রমিত ভাষা হিসেবে ধরা যাবে না। তাহলে কীভাবে ধরতে পারি? অন্য এলাকার মানুষ, ঢাকার মানুষ, টাঙ্গাইলের মানুষ বা বরিশালের মানুষ, তারা যদি এই কালাগু বা সাদাগুকে যদি মিষ্টি বলে, মিষ্টান্ন বলে, তাহলে এই মিষ্টি শব্দটা সকল অঞ্চলের মানুষই বুঝতে পারবে। এই কারণে
এই মিষ্টি শব্দটাই বই পুস্তকে প্রমিত ভাষা হিসেবে ধরা হয়েছে। এটাও একটা আঞ্চলিক ভাষা। এই মিষ্টি শব্দটা কোনো না কোনো এলাকার মানুষ ব্যবহার করে। এই কারণে যে ভাষাটা সকল এলাকার মানুষ বোধগম্য হবে, সকল শ্রেণীর মানুষ বুঝতে পারবে, সেটাকে আমরা প্রমিত ভাষা বলতে পারি। যে ভাষাটা কেমন মার্জিত, রুচিশীল, সাবলীল, সুন্দর, সেটাই হলো প্রমিত ভাষা। এইভাবে 7 পৃষ্ঠায় কিছু জিনিস দেওয়া আছে যেটা অনুশীলনের মধ্যে পাবে না। সেটা হলো চলিত ভাষার, আর আরেকটা হলো সাধু ভাষা। সাধু রীতির জন্ম কখন হয়েছে এখানে লেখা আছে 1800 খ্রিস্টাব্দের দিকে, আর চলিত ভাষার সৃষ্টি হয়েছে 1914 খ্রিস্টাব্দে। চলিত ভাষার প্রবর্তন কে করেন আর সাধু ভাষার প্রবর্তন কে করেন এই পৃষ্ঠাতে লেখা আছে। এগুলো তোমাদের পড়তে হবে। এই জিনিসগুলো কিন্তু অনুশীলনের মধ্যে দেওয়া নেই, অতএব রিডিংটা ভালো করে পড়তে হবে। আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।